ইনায়া অসহায় চোখে পিছন ফিরে তাকায়। ইরফানের দিকে তাকালে ইরফানের দৃষ্টি দেখে আর এগোয় না। সে লেট করলে থাপ্পড় তো তাকে খেতে হবে, তাই দ্রুত তার ঘরের দিকে পা চালালো। এদিকে মাইরা ভয় পাচ্ছে, কতগুলো বেফাস কথা বলেছে, আবার অ্যাক্টিং করে ওই লোকের গায়ে পড়েছিল। এখন তার কি হবে? নিজেকে গুটিয়ে নিয়ে ধীরে ধীরে সামান্য মাথা তুলে ইরফানের দিকে চায়। ইরফানের দৃষ্টি নজর নেই। মাইরা জানে এই দৃষ্টি তাকে তাকে এখন ধোয়ার পরিকল্পনা করছে। মাইরার মনে পড়ে এই লোকটা ইনায়া আপুকে তার সাথে মিশতে নিষেধ করেছে। নিজের মাঝে জমানো ভয় সাময়িক পালিয়ে গেল। মাইরা হঠাৎই জেগে বলে ওঠে, আপনার এত বড় সাহস আমার সাথে আপুকে মিশতে নিষেধ করছেন? আপনি জানেন মুভি গল্পের কত নায়ক পাগল থাকে? আমি না হয় আপনাকে সেরকম পাগল বলেছি। আর আমি যেহেতু আপনারই বউ, তাই একটু অ্যাক্টিং প্র্যাকটিস করছিলাম। আপনি তো দেখছি আসলেই মূর্খ। ইরফান ঘর থেকে বেরোনোর জন্য দু পা এগিয়েছিল। মাইরার কথা শুনে তার পা থেমে যায়। রাগে বিরক্তিতে নিজের মাথায় চুল টেনে ধরল। আর নিতে পারছে না একে। ঝড়ের বেগে এসে মায়রার গাল চেপে ধরে ডান হাতে। মায়রা ভয়ে কেঁপে ওঠে। দু হাতে ইরফানের হাত চেপে ছাড়ানোর চেষ্টা করে। ঢোক গিলে কিছু বলতে চায়, তবে ইরফান এত জোরে গাল চেপে ধরেছে কথা বলতে চাইলেও পারছে না। ইরফান নিজে মায়রাকে ধাক্কা দিয়ে উল্টো ঘুরে দাঁড়িয়ে ফোঁস করে শ্বাস ফেলে। সবকিছু এত অসহ্য লাগছে। মায়রা কিছুটা ছিটকে বিছানায় পড়ে। দু হাতে দু গালে হাত বোলায়। ইরফানের ফিরিয়ে রাখা পিঠের দিকে চেয়ে বলে, আপনি আসলেই পাগল। আমার গাল দুটো সরকারি পেয়েছে। উফ। ইরফান উল্টো ঘুরে মায়রার দিকে তেড়ে আসতে নিলে মায়রা বিছানা থেকে লাফ দিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দেয়। উদ্দেশ্য ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে দেবে। ওয়াশরুম থেকে দু পা পিছিয়ে থাকা অবস্থায় ইরফান বড় বড় পা ফেলে এসে মায়রার হাত শক্ত করে টেনে ধরে। পেছন থেকে জাহারা বলে, কি করছো তোমরা? ইরফান মায়রার হাত ছাড়লো না, বিরক্ত হয়ে পিছন ফিরে তাকায়। মায়রা জাহারাকে দেখে ভীত কণ্ঠে শব্দ করে বলে, আপু এই জল্লাদকে নিয়ে যাও, যখন যা পাচ্ছে আমার সেটা ধরে টানছে শুধু। জাহারা চোখ বড় বড় করে তাকায়। মায়রা কথাটা বলেই শক্তি খাটিয়ে ওয়াশরুমের দিকে একটু এগিয়ে যেতে চায়। ইরফান পেছন ফিরে তাকানোয় বুঝতে পারেনি মায়রা পিছন দিকে পেছানো। ইরফান নিজেও তার সামলাতে পারেনি। মায়রার দিকে হেলে গেলে মায়রা ইরফানের ধাক্কাকে ঠাস করে বাথরুমের মেঝেতে পড়ে যায়। ইরফান নিজেও হুমড়ি খেয়ে পড়ে মায়রার উপর। বালতি ভর্তি পানি ছিল, সব ঢেলে পড়ে ইরফানের মাথায়। সে পানির গন্তব্য পথ হয় ইরফানের নিচে অবস্থানরত মায়রার মুখ। ইরফান হতভম্ব হয়ে যায়। মায়রা চেঁচিয়ে উঠে, আল্লাহ আমার কোমর, আল্লাহ বাঁচাও, আমায় মেরে ফেললো গো, এই স্বামী নামক আসামি আমায় মেরে ফেললো। ইরফান ধরফর করে উঠে দাঁড়াতে নিলে পায়ের নিচে সাবান পরে পিছনে গিয়ে আবারও মায়রার উপর ঠাস করে পড়ে যায়। মায়রা আরও জোরে চেঁচিয়ে ওঠে। মেয়েটা মারাত্মক ব্যথা পেয়েছে। ইরফান দাঁতের দাঁত চেপে শক্ত হাতে মায়রার মুখ চেপে বলে, স্টপ ইডিয়েট। এত চিৎকারে রুমা নেওয়াজ সহ ইরফানের খালা এগিয়ে আসেন মায়রার ঘরে। রুমা নেওয়াজ এগিয়ে এসে বলেন, কি হয়েছে, এমন চিৎকার করছো কেন? ঘরের কোথাও মায়রাকে না দেখতে পেয়ে জাহারার দিকে তাকিয়ে বলল, মেয়েটা কোথায় চিৎকার করছে জাহারা? জাহারা ঢোক গিয়েছে বারবার। তার অনুভূতি বোঝা যায় না। কাপা হাতে ওয়াশরুম দেখিয়ে দিল। রুমা নেওয়াজ দ্রুত এগিয়ে যায় সেদিকে। এতক্ষণে ইরফান উঠে দাঁড়িয়েছে। ঝাঁকড়া চুল থেকে টুপটুপ করে পানি ঝরে পড়ছে। রুমা নেওয়াজ এগিয়ে গিয়ে ইরফানকে এই অবস্থায় দেখে বিস্ময় কণ্ঠে বলে, এ কি, তুমি ভিজলে কি করে? ইরফানের মস্তিষ্কে দাউ দাউ করে আগুন জ্বলছে। দুহাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে রইল। মায়ের কথার উত্তর করল না। ইরফানের খালা ওয়াশরুমের ভেতরে নজর করলে মায়রাকে ভেজা বেড়াল হয়ে ওয়াশরুমের মেঝেতে শুয়ে থাকতে দেখে অবাক হয়ে বলে, আরে এই মেয়ে ওখানে শুয়ে কি করছে? মায়রা ধীরে ধীরে উঠে বসে, ডান হাত কোমরে রাখে। সকালের কাণ্ডগুলোর পর শরীরে যা একটু একটু ব্যথা ছিল, এখন সেগুলো হাজার গুণ বেড়ে গিয়েছে। সব এই বেয়াদব লোকের জন্য। শাশুড়ি খালা শাশুড়ি কাউকে খেয়াল না করেই চেঁচিয়ে বলে উঠল, এই অশুভ লোক, আপনি কি আর শোয়ার জায়গা পাননি? আমার মতো একটা মাসুম বাচ্চার উপর এসে আপনাকে শুতে হলো? অশুভ লোক একটা, শুধু সুযোগ খুঁজে বেড়াচ্ছে আমার ইজ্জত নেওয়ার, নয়তো ধূপধাপ মেরে দেওয়ার। আমার কোমর খুলে গেল বোধহয়, বেয়াদব লোক একটা। মায়রা নিজের মতো বকে যাচ্ছে আর কোমরে হাত বুলিয়ে যাচ্ছে। মাথা তার নিচু।
বাইরে যে এতগুলো মানুষ মারা দেখেইনি, দেখলেও বাকি তার মুখ তো বন্ধ হওয়া নয়। মায়রার কথা শুনে রুমা নেওয়াজ, ইরফানের খালা দুজনেই বিব্রত বোধ করল। এদিকে মায়রার প্রতি কথা যেন ইরফানের মস্তিষ্কে আগুনে ঘি ঢালার মতো কাজ করল। অনেকক্ষণ সহ্য করলো এই বাচালকে, আর পারল না। আগুন চোখে উল্টো ফিরে দাঁড়ালো। মায়রাকে এক ঝটকায় তুলে বাম গালের সর্বশক্তি দিয়ে থাপ্পড় মেরে দিল। মায়রার দুর্বল শরীরটা নিয়ে হুমড়ি খেয়ে পড়ে, মাথা গিয়ে ঠেকে ওয়াশরুমের মেঝেতে। মেয়েটা ফুপিয়ে কেঁদে ওঠে। রুমা নেওয়াজ দ্রুত এগিয়ে এসে ইরফানের হাত ধরে টেনে বলে, ইরফানও ছোট মানুষ, মেরো না। ইরফান রক্তলাল চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা কাঁদতে কাঁদতে মাথা তুলে ইরফানের দিকে তাকায়। হাতের কাছে মগ পেয়ে সেটা নিয়ে ইরফানের দিকে ছুঁড়ে মারে। মগটা গিয়ে লাগে ইরফানের বুকে। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে মায়রার দিকে এগোতে নিলে মায়রা ভয়ে জোরে কেঁদে দেয়। রুমা নেওয়াজ ইরফানকে টেনে বাইরে বের করে আনে। মায়রা কাঁদতে কাঁদতে জড়ানো কণ্ঠে বিড় করে বলে, তোকে জেলের ভাত খাওয়াবো আমি, শয়তান লোক। আমার পুরো শরীরটা সরকারি পেয়েছে, আর 2 দিন পর আমি পৌঁছে যাব। তোকে টাক করিয়ে ছাড়বো আমি। ইরফান মায়ের হাত ঝাটকা মেরে সরিয়ে দিয়ে ক্রোধান্বিত চোখে চেয়ে রাগান্বিত কণ্ঠে চিৎকার করে বলে, এই বেয়াদব বাচাল মেয়েটাকে আমার সামনে আর একবার দেখলে আই সোয়ার ওকে আমি খুন করে ফেলবো। কথাটা বলে হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফানের কথায় প্রত্যেকে কেমন কেঁপে ওঠে। যাহারা যদিও ভয় পেয়েছে ইরফান ভাইয়ের এত রাগ দেখে, তবুও খুশি হয়েছে বেশ। এতক্ষণ যা উল্টাপাল্টা ভেবেছে সব হাওয়া হয়ে গিয়েছে। মায়রার উপর বিরক্ত হলো এই মেয়েটা আসলেই অসহ্য, ফালতু কথা বলা এর স্বভাব। ইনায়া রেডি হয়ে এসে তার ভাইকে ভেজা বিড়াল হয়ে মায়রার ঘর থেকে বেরিয়ে যেতে দেখে অবাক হয়। মায়রা আবার কি করলো? দ্রুত ঘরে ঢুকে ভেতরে তার খালাতো বোনকে দেখে আরও অবাক হয়। এর মধ্যে রুমা নেওয়াজ এগিয়ে গিয়ে মায়রাকে ধরে ধরে ওঠালো। মায়রা দাঁড়াতেই পারছে না। রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন, মায়রাকে ধরে ওয়াশরুমের বাইরে আনে। ইনায়া মায়রাকে এভাবে দেখে ভয় পেয়ে যায়। দৌড়ে গিয়ে মায়রাকে ধরে ধীরে ধীরে এনে বিছানায় বসায়। রুমা নেওয়াজ মায়রাকে ছেড়ে রেগে বললেন, তোমার মুখটা বন্ধ রাখবে? তোমার মুখটা বন্ধ রাখতে পারো না? মায়রা কান্না মাখা চোখে বলে, আপনার ছেলেকে একটু বললেই তো হয়, হাত না চালাতে। কতগুলো মেরেছে আমায় আজ। রুমা নেওয়াজ বিরক্ত হয়ে তাকিয়ে রইল। মায়রাকে রেডি হয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে বলল, রেডি হয়েছ কেন? মায়রা দুহাতে চোখ মুছে ভাঙা গলায় বলল, আমি আপুর সাথে আপুর কলেজে যাব। রুমা নেওয়াজ ইনায়ার দিকে তাকিয়ে বলল, আজ কলেজ যেও না, দেখো কোথায় কোথায় ব্যথা পেয়েছে। এ তো মুখ বন্ধ রাখতে পারে না। ইরফানকে কিছু বলে লাভ আছে? দুই মেরুর। তোমার বাবা তো বিয়ে দিয়েই উদ্ধার করে ফেলেছেন। এখন যত জ্বালা হয়েছে আমার। তারেক নেওয়াজ বাইরে থেকে ফিরে স্ত্রীর কথা অনুসরণ করে মায়রার ঘরে এসে পড়ে। কি হয়েছে? স্বামীর কণ্ঠে রুমা নেওয়াজ পিছন ফিরে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, কিচ্ছু জানি না আমি। মেয়েটা মরে গেলে জেলের ভাত খেয়েও বসে বসে। তারেক নেওয়াজ ভ্রু কোচকাল। এগিয়ে এসে মায়রাকে দেখে অবাক হয়। চোখ মুখ লাল হয়ে আছে, কেঁদেছে বোঝা যাচ্ছে। দুগাল অসম্ভব লাল হয়ে আছে। রুমা নেওয়াজ আর কিছুই বলল না। তার অসহ্য লাগছে এসব। তিনি খুব ভালো করেই জানেন তার ছেলে কেমন একরোখা। এই জন্য বিয়ের আগে স্বামীকে বারণ করেছিলেন, কিন্তু তার স্বামী তো আরেকজন। কেউ তার কথা শোনে না। এখন তার বাসায় পড়ে পড়ে একটা মেয়ে এভাবে মার খাচ্ছে আর সে দেখছে। ব্যাপারটাই তিনি যেমন বিরক্ত তেমনি আহত। তারেক নেওয়াজ গম্ভীর মুখে মায়রার দিকে চেয়ে থাকলো কিছুক্ষণ, এরপর গম্ভীর গলায় প্রশ্ন করে, ইরফান তোমায় আবার মেরেছে আম্মু? মায়রা চোখ তুলে তাকায়। তারেক নেওয়াজের গম্ভীর গলা শুনে মায়রা অবাক হয়। মায়রাকে চুপ থাকতে দেখে তারেক নেওয়াজ ধমকে প্রশ্ন করে ওঠে, কি হলো বলো, মিথ্যা বলবে না একদম। মায়রা কেঁপে ওঠে, চোখ নামিয়ে নেয়, বিড়বিড় করে, বাবারও ছেলের মতো রূপ বের হচ্ছে দেখি। তারেক নেওয়াজ ভ্রু কুচকে বলে, মায়েরা আমি কিছু জিজ্ঞেস করেছি। মায়রা ঢোক গিলে তারেক নেওয়াজ তাকে আম্মু ছাড়া ডাকে না, এখন নাম ধরে ডাকলো, তার মানে সিরিয়াস রেখেছে। মায়রার ছোট মাথায় এটাই খেললো। মাথা ওপর নিচ করে সম্মতি দেয় ইরফান তাকে মেরেছে। তারেক নেওয়াজ এর রাগে কপালে রগ ফুলে উঠল, আর একটা কথাও বলল না। ইরফানের খালা জাহারা ঘর থেকে বেরিয়ে যায়। তারেক নেওয়াজ পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে।
ভার্সিটি যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেও। শুদ্ধ একটা ক্যাফের দিকে যাচ্ছিল। সে আর ইরফানের যাওয়ার কথা, একজনের সাথে মিট করার কথা আছে। এরপর সেখান থেকে একসঙ্গে ভার্সিটি যাবে, এই জন্য আগে আগে বেরিয়েছিল। মামার কথায় অবাক হয়, নীরবে সম্মতি দিয়ে কল রাখে। এরপর ইরফানের নাম্বারে কল দেয়। ড্রাইভ করতে করতেই বেশ কয়েকবার ইরফানকে কল করো, ফোন তুলল না। শুদ্ধ ভ্রু কোচকারো। কি হয়েছে? মামার কণ্ঠ যদিও গম্ভীর, তবে আজ একটু বেশি অদ্ভুত ঠেকল। ইরফানও কল ধরছে না। খানিক চিন্তা হলো, ফোন রেখে গাড়ির স্পিড বাড়ায়। ঘর থেকে সবাই বেরিয়ে গেলে মায়েরা ইনায়াকে বলে। আপু, বাবা কি অনেক রাগী? ইনায়া মনির মুখে বলে, কিছুটা, যখন প্রয়োজন পড়ে তখনই একটু রাগে। মায়েরা এলোমেলো হিজাবটা মাথা থেকে খুলে ফেলল। এরপর ধীরে ধীরে বিছানায় গিয়ে শুয়ে বলল, আপু তুমি কলেজ যাও, আমি আরেকদিন তোমার সাথে যাব। একটু থেমে ভাঙা গলায় বলল। কোমরে অনেক ব্যথা পেয়েছি আপু। ইনায়ার কান্না পাচ্ছে। মায়েরার মাথায় হাত বুলিয়ে বলল, কলেজে না গেলে কিছু হবে না, তুমি কিছু খেয়ে ব্যথার ঔষধ খেয়ে নাও, তাহলে ঠিক হয়ে যাবে। মায়েরা মৃদু হেসে বলল। তুমি খুব ভালো আপু। ইনায়া কিছু বলল না। মায়েরার দিকে চেয়ে রইল। গাল দুটো কেমন লাল হয়ে আছে। মায়েরার চোখ বুঝে দাঁতে দাঁত চেপে আছে। কোমরের ব্যথা মেয়েটাকে কাবু করে নিয়েছে, তাই কথা বলছে না হয়তো। মায়ের কথা ভীষণ মনে পড়ছে। সবসময় হাসি খুশি মেয়েটা হঠাৎই ফুপিয়ে উঠল। ইনায়া ভয় পেয়ে বলে, মায়েরা, ব্যথা বেশি করছে? মায়েরা কান্নাগুলো গিলে নিল বহু কষ্টে। অতঃপর দু হাতে চোখ মুছে মরিন হেসে বলল, আপু জানো, ছেলেমেয়েরা যখন অনেক অসুস্থ হয় তখন তাদের মা ছেলে মেয়েদের অনেক যত্ন করে আগলে নেয়। এই জিনিসটা ভীষণ সুন্দর না বলো? ইনায়া ভ্রু কুচকে তাকিয়ে রইল মায়েরার দিকে। মায়েরা কেন বললো এই কথাটা? মায়েরা হঠাৎই হেসে বলল, আপু তুমি কলেজ যাও, আমি ঠিক আছি। ইনায়া রেগে বলল, তুমি আসলে অনেক বড় মায়েরা, কিন্তু আমি আপাতত তোমার বড় বোন, তাই আমার কথা তোমাকে শুনতেই হবে। কোথাও যাব না আমি, তুমি চুপচাপ থাকো। আমি খাবার আনছি, খাবার খেয়ে ঔষধ খাবে, বুঝলে? কথাগুলো বলে ইনায়া বিছানা থেকে নেমে দাঁড়ালো। এরপর ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরা মৃদু হেসে ইনায়ার দিকে তাকিয়ে রইল। বিড়বিড় করে, এই আপুটা বেস্ট আপু। শুদ্ধ ইরফানদের বাসায় এসে ইরফানের ঘরে যাওয়ার জন্য দোতলায় উঠতে নিলে তারেক নেওয়াজ বলে, তোমাকে আমার সাথে দেখা করতে আসতে বলেছি, ওই বেটোয়া ছেলের সাথে নয়। শুদ্ধ তার পা প্রথম সিঁড়িতে রেখেছিল। মামার কথায় দ্রুত পিছিয়ে আসে। বুঝলো তার মামার মাথা গরম, আর তা আরফান রিলেটেড। তারেক নেওয়াজের ঘর নিচতলাতেই। তিনি তার ঘরে যেতে যেতে বলেন, আমার ঘরে এসো। শুদ্ধ চিন্তিত বদনে তার মামার পিছু যায়। ঘাড় বাগিয়ে একবার উপরে তাকায়, ইরফান কি বাসায় আছে নাকি ক্যাফেতে চলে গিয়েছে। দরকার তো তার। ইরফান গেলে সে থেকে গেলে কেমন হবে ব্যাপারটা। আবার ভাবলো ইরফান চলে গেলে তার মামার সাথে ঝামেলা করলো কে। ভাবনা নিয়ে তার মামার ঘরে প্রবেশ করে। তারেক নেওয়াজ গম্ভীর গলায় বলে, তোমার বাবার অনুপস্থিতিতে তুমি আমাকে তোমার বডিগার্ড মানো, তাই তো শুদ্ধ? মামার কথায় অদ্ভুতভাবে তাকালো শুদ্ধ। হঠাৎ এভাবে কথা বলছে কেন মামা? চিন্তা নিয়ে মৃদু হেসে বলল, জি মামা, অবশ্যই। তারেক নেওয়াজ এবার খানিকটা ঠোঁট বাঁকিয়ে হাসল। অতঃপর বলল, তা বেশ, তবে আমার কথা মানতে তোমার কোনো প্রবলেম নেই, তাই তো? শুধু ভ্রু কুচকে তাকিয়ে রইল। এবার তার বেশ ভালোই চিন্তা হচ্ছে কি মানতে হবে তাকে। সে কিছু বলার আগে তারেক নেওয়াজ উল্টো ঘুরে পেছনে দু হাত একসঙ্গে বেঁধে বলল, তোমার জন্য মেয়ে ঠিক করেছি আমি। তোমার মায়ের সে মেয়েকে ভীষণ পছন্দ, তাই তার মতামত নেওয়া আছে। আর তুমি তো বললেই আমাকে তোমার বডিগার্ড মানো, তবে আমার সিদ্ধান্ত ফিরিয়ে দেবে না অবশ্যই, তাই না? তারেক নেওয়াজের কথা শুনে শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। বারবার ঢোক গিলে তারেক নেওয়াজ একটু থেমে বলে, মেয়েটা মাইরা, ইরফান ওকে কিছুতেই মানতে পারছে না, পারবেও না হয়তো। আর ওদের শুধু নামেই বিয়ে হয়েছিল, আমি ওদের ডিভোর্সের ব্যবস্থা করছি। তুমি বিয়ের প্রিপারেশন নাও। শুদ্ধ তার মামার প্রথম কথা শুনেই ভেবেছিল কোথাও বসা প্রয়োজন তার।
এগিয়ে গিয়ে বিছানার উপর বসতে নিয়েছিল, কিন্তু দ্বিতীয় কথা শুনে তার বসার জায়গা আর বিছানায় হয়নি, ঠাস করে মেঝেতে পড়ে গিয়েছে। তারেক নেওয়াজ শব্দ পেয়ে পিছন ফিরে শুদ্ধকে মেঝেতে দেখে ভ্রু কুঁচকে বলল, তুমি নিচে কি করছো? শুদ্ধ কথা বলতে ভুলে গিয়েছে, বিস্ময় নিয়ে তারেক নেওয়াজের দিকে চেয়ে আছে। তারেক নেওয়াজ ভ্রু কুঁচকে বলল, ডিভোর্সের ব্যাপারে তোমার কিছু করতে হবে না, আমি সব ব্যবস্থা করব। শুদ্ধ দ্রুত বলে, না না মামা, আমি থাকতে আপনি কেন কষ্ট করবেন? আমি সব ব্যবস্থা করব, আপনি নিশ্চিন্তে থাকুন। দরজা থেকে ইরফানের গম্ভীর গলায় শক্ত কণ্ঠ ভেসে আসে। এখানে কি করছিস? শুদ্ধ চোখ বড় বড় করে দরজার পানে তাকালো। ইরফান রক্তলাল চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ ঢোক গিলল। একবার তারেক নেওয়াজের দিকে তাকালো। তিনি তার ছেলের পানে রেগে তাকিয়ে আছে। তার ছেলে শুদ্ধর পানে শুদ্ধ অসহায় কণ্ঠে বিড়বিড় করছে, আজ আমি অসহায় বলে বাবা ছেলের মাঝ থেকে আমায় কে বাঁচাবে? তারেক নেওয়াজ ছেলের পানে কিছুক্ষণ তাকিয়ে রইল। পিছনে বাঁধা হাত শিথিল করে দুপা এগিয়ে এসে বললেন, ইরফান, ভেতরে এসো, তোমার সাথে আমার কথা আছে, ইম্পর্ট্যান্ট টপিক। ইরফানের দৃষ্টি শুদ্ধর দিকে। শুদ্ধ ঢোক গিলল। মেঝে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। দুই হাতের গোটানো শার্ট কবজি অব্দি নামিয়ে নিল। ইরফানের দিকে চেয়ে ডান হাতে মাথার চুলগুলো এলোমেলো করল। তার উদ্দেশ্য সে এখন আবুল সাজতে চাইছে, আর মায়েরা তাকে দেখে বলবে, অসম্ভব, এই আবুলকে আমি কিছুতেই বিয়ে করব না। তারেক নেওয়াজ বিরক্ত হয়ে বলল, ইরফান, আমি তোমাকে কিছু বলছি। ইরফান শুদ্ধর থেকে দৃষ্টি ঘুরিয়ে তার বাবার দিকে তাকায়। গম্ভীর গলায় বলে, আই এম নট ইন্টারেস্টেড। কথাটা বলে এক সেকেন্ডও সেখানে দাঁড়ায় না। গটগট পায়ে চলে যায়। পেছন থেকে তারেক নেওয়াজ ডাকে, ইরফান, তুমি আর কত অসভ্যতার পরিচয় দিবে? আমার কথা শুনতে হবে তোমাকে। ইরফান, দাঁড়াও। ইরফানের হেলদোল নেই। তারেক নেওয়াজ তীব্র বিরক্তিতে চোখ মুখ কুঁচকালেন। শুদ্ধর দিকে তাকিয়ে বলল, তোমার ভাইকে বলে দিও, আর তুমি প্রিপারেশন নাও। ডিভোর্সের ব্যাপার আমি দেখছি, তুমি বিয়ের প্রিপারেশন নিলেই হবে। শুদ্ধ কাঁদো কাঁদো মুখ করে ঘর থেকে বেরিয়ে গেল। রান্নাঘর থেকে ইনায়া মায়েরার জন্য খাবার হাতে নিয়ে আসে। ইনায়াকে দেখে শুদ্ধ ইনায়ার সামনে দাঁড়িয়ে গেলে ইনায়া ধাক্কা খেতে খেতে বেঁচে যায়। মাথা তুলে শুদ্ধকে দেখে বলে, তুমি কখন আসলে? শুদ্ধ ইনায়ার বাঁ হাতে ছোট গোল প্লেটে কয়েকটা মিষ্টি দেখলো, ডান হাতে পরোটা। শুদ্ধ ডান হাতে শার্ট গুটিয়ে একটা মিষ্টি নিয়ে মুখে পড়ল। ইনায়া শুদ্ধর দিকে রেগে তাকায়। শুদ্ধ মুখেরটা শেষ করে দ্বিতীয়বার নিতে গেলে ইনায়া পেছন দিকে সরে গিয়ে তার হাত সরিয়ে নেয়। শুদ্ধ ভ্রু কুঁচকে বলে, মেহমান আসলে যে খাতির করতে হয় তা তো কোনো জন্মে করলি না। নিজে নিজে আপ্যায়ন নিচ্ছি, তাও দিচ্ছিস না। ঘসেটি বেগমের মতো আচরণ কম কর, বেয়াদব। ইনায়া বিরক্ত হয়ে বলে, এটা মায়রার খাবার, তুমি বসো, তোমাকে দিচ্ছি। এটা বলে শুদ্ধর পাশ কাটিয়ে যেতে নিলে শুদ্ধ আরেকটা মিষ্টি টুপ করে তার মুখে পুরে নেয়। ইনায়া রেগে তাকালে শুদ্ধ মুখের মিষ্টি শেষ করে হেসে একটু গলা উঁচিয়ে বলে, 2 দিন পর ও আমার বউ হবে, তাই আগে থেকে ভাগ বসাচ্ছি, বুঝলি গাধা? ইনায়া ভ্রু কুঁচকে বলল, মানে? শুদ্ধ ইনায়ার হিজাবে ডান হাত মুছতে মুছতে বলে, আগে বল, এ বাসায় কী কাহিনী ঘটেছে ইরফান আর ওই মাইয়ারা মেয়েটার মাঝে? ইনায়া দীর্ঘশ্বাস ফেলে বলে, ভাইয়া মায়েরাকে আবার মেরেছে। শুধু অবাক হলো না, এটাই আন্দাজ করেছিল। তাদের সোজা বেশ অনেকটা দূরে ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখলো শুদ্ধ। গলা উঁচিয়ে হেসে বলল, মাইয়ারা আমার বউ হতে যাচ্ছে, খুব শীঘ্রই তোর ভাই ডিভোর্স দিয়ে দিবে ওকে। ইনায়া অদ্ভুত চোখে শুদ্ধর দিকে তাকালো। অবাক হয়ে বলল, তোমার মাথা আছে না গেছে? শুদ্ধ ইরফানের পেছন অবয়বের দিকে তাকায় আরেকবার। ইনায়ার কপালে একটা টোকা দিয়ে হেসে বলে, কানি দেখ, তোর মাথার জায়গায় আসে, তুই চোখে ডক্টর দেখা। আমার বিয়েতে তোকে অনেক কিছু খাওয়াবো, একদম কিপটামি করব না। এটা বলে সে ইরফানের দিকে এগিয়ে যায়। ইনায়া তপ্তা খেয়ে চেয়ে আছে, চিন্তিত মুখে ধীর পায়ে এগিয়ে যায় মাইরার ঘরের দিকে। শুদ্ধ ইরফানের পাশে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে বলে, এখানে কি করছিস? কথাটা বলে সে নিজেও দেখাও চেষ্টা করল। তার আগে ইরফান শুদ্ধর গলার শক্ত হাতে টেনে বাইরের দিকে নিয়ে যায়। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আরে ছাড় ছাড়,
আমি নিজেই যাচ্ছি। ইরফান ছাড়ল না, উল্টো আরও শক্ত করে কলার চেপে দৃষ্টি সামনে রেখে পায়ের গতি বাড়ালো। ইরফান সরে গেলে ইনায়া সেখানে গিয়ে দাঁড়ায়। ঘরের দরজা একদম খোলা। সে নিজে এভাবে রেগে গিয়েছিল হয়তো মনের ভুলে। মায়েরা এদিক ফিরে এলোমেলো হয়ে শুয়ে আছে, দেখে মনে হচ্ছে ঘুমিয়েছে। ঘাড় বাঁকিয়ে ইরফান আর শুদ্ধর দিকে তাকালো। ইরফান এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল। ইনায়া খেয়াল করেছে কি যে তার ভাইয়ের হাবভাব বোঝা যায় না। অতঃপর সে ঘরের ভেতর প্রবেশ করে, হাতের প্লেট রেখে মায়রার পাশে বসে মায়রাকে ডাকে। এটুকু সময়ের মাঝেই মেয়েটা ঘুমিয়েছে। ইনায়ার ডাকে মায়রা পিট পিট করে চোখ মেরে তাকায়, ধীরে ধীরে উঠে বসে, দু হাতে মুখে হাত বুলিয়ে এলোমেলো চুলগুলো খোপা করে নেয়। তোমার শরীর উইক লাগছে মায়েরা। মায়রা হেসে বলে, না আপু, ঠিক আছি। মাথা ব্যথা করছিল তাই একটু চোখ লেগেছিল। ইনায়া পাশ থেকে প্লেট নিয়ে মায়রার সামনে ধরলে মায়রা পরোটা আর মিষ্টি দেখে হেসে বলে, এই খাবার তো আমার ফেভারিট আপু। ইনায়া মৃদু হেসে বলল। আমি জানি তুমি বলেছিলে। মায়রা একবার মুখে নেয়, মুখের খাবার গিলে নিয়ে বলে, আচ্ছা আপু, তোমাদের বাগানে অনেক সবজি দেখেছিলাম, ফুল ফলের গাছও ছিল, কিন্তু করলার গাছ নেই কেন? ইনায়া ভ্রু কুচকে বলে, কারণ এই বাসায় করলা খাওয়ার সদস্য নেই। ওই অখাদ্য কে খায়? মায়রা হেসে বলে। অখাদ্য কেন বলছো? করলা আমার অনেক ফেভারিট। ইনায়া অবাক হয়ে মায়রার দিকে তাকায়, গালে হাত দিয়ে বলে, করলা তোমার এত পছন্দ, কিন্তু তোমার মুখ থেকে তো সবসময় মধু ঝরে। আর ওইদিকে আমার ভাইয়া করলা তরকারির যে টেবিলে থাকে সেই টেবিলে ভাইয়া খেতে বসে না। ব্যাপারটা তো পুরো উল্টো হয়ে গেল। মায়রা হেসে বলে, তোমার ভাই একটা জল্লাদ, বুঝলে? যারা জল্লাদ হয় তাদের করলা খাওয়া লাগে না, এমনি জল্লাদপনা করে। ইনায়া মৃদু হাসল, কিছু বলল না। মায়রা খাওয়া শেষ করে ব্যথার ওষুধ খেয়ে একটা টাফনিল খেয়ে নেয়। ইরফান তার পার্কিং করে রাখা গাড়ির পাশে এসে দাঁড়ায়, শুদ্ধর গলা থেকে হাত সরিয়ে নেয়। এরপর শুদ্ধর সামনে দাঁড়িয়ে শুদ্ধর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে প্যান্টের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট ঠোঁটে চেপে প্যাকেটটা আবার পকেটে রাখে। সিগারেট ঠোঁটের ফাঁকে রেখেই গম্ভীর স্বরে বলে, লাইটার? শুধু পকেট থেকে লাইটার বের করে এগিয়ে দেয় ইরফানের দিকে। ইরফান লাইটার নিল, দৃষ্টি তার শুদ্ধর উপর। নড়চড় নেই, তীক্ষ্ণ দৃষ্টি শুদ্ধর পানে রেখে ডান হাতের সাহায্যে লাইটার নিয়ে সিগারেটে আগুন ধরালো। শুদ্ধ চোখ ছোট ছোট করে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান লাইটার ডান হাতের মুঠোয় চেপে বাম হাত উঠিয়ে সিগারেট ধরালো। শুদ্ধর থেকে দুপা পিছিয়ে গিয়ে দেদারসে সিগারেট ফুঁকতে লাগলো। শুদ্ধ বিরক্ত হয়ে বলে, আমাকে কি সিগারেট খাওয়া শেখাতে চাইছিস? তোর চেয়ে কম খাই ঠিক আছে, কিন্তু খাই আর খেতেও পারি। ইরফান হ্যাঁ বা না কিছুই বলল না, চুপচাপ সিগারেটের ধোঁয়া শূন্য উড়াতে লাগলো। শুদ্ধ আবারও বলে, তোর বাবা কি বলেছে শুনেছিস? ইরফান সিগারেট হাতে নিয়ে নাক মুখ দিয়ে ধোঁয়া ছেড়ে গম্ভীর গলায় বলে, শুনেছি। শুধু ভ্রু কুচকে বলল, তোকে তো ঠান্ডাই লাগছে, এর মানে তোর মতো আছে। তোর বউকে তাহলে আমাকে দিয়ে দিচ্ছিস? ইরফান শুদ্ধর থেকে দৃষ্টি সরিয়ে বাঁকা চোখে সিগারেটের দিকে তাকায়। এরপর আবারও শুদ্ধর দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, নিবি তুই? শুদ্ধ হেসে নামিয়ে রাখা শার্টের হাতা সুন্দর করে গুটিয়ে কোণে পর্যন্ত ভাঁজ করে। মাথার এলোমেলো চুলগুলোর ভাঁজে হাত চালিয়ে গুছিয়ে নিয়ে বলে, তুই দিলে নেব না কেন? জাহিদ বলেছিল মায়েরা একটা পুতুল, মিথ্যা বলেনি, ও আসলেই একটা পুতুল। ইরফান শুদ্ধর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে সিগারেটে আরও 2-3 বার টান দেয়। এরপর বাম হাতে সিগারেট নিয়ে ডান হাতের মুঠোয় থাকা লাইটারের সাহায্যে আধ খাওয়া সিগারেটে ঘুরিয়ে ঘুরিয়ে আগুন ধরায়। শুধু মিটিমিটি হাসছে। গতকাল ডিভোর্সের কথা বলায় যা রাগ দেখালো, আজের চুপ থাকাটা শুদ্ধ মানতে পারছে না। তাই একটু বাড়িয়ে বলে ইরফানকে দেখতে চাইছে। ভাবনার মাঝে ইরফান এগিয়ে এসে দাঁড়ায় শুদ্ধর সামনে। শুদ্ধ নিজেকে স্বাভাবিক করে ভ্রু কুচকে বলে, পুতুলকে সারাদিন মারিস? তার চেয়ে বরং তুই ডিভোর্সটা দিয়ে দে, আমি ওকে বিয়ে করে লাইনটা শেষ করার আগে ইরফানের বাম হাতের মুঠোয় রাখা আগুন ধরানো সিগারেট শুদ্ধর ঠোঁটে চেপে ধরে। শুধু ছিটকে সরে যায় দুপা। ইরফান তার বাম পা শুদ্ধর পেছনে দিলে দ্রুত ঠাস করে পড়ে যায় ইরফানের পায়ের সাথে বেজে। ইরফান বাম হাঁটু মাটিতে ঠেকিয়ে ডান হাতও কিছুটা উঁচু করে শুদ্ধর ঠোঁটে আবারও জ্বলন্ত সিগারেট চেপে ধরে। শুদ্ধর মাথা মাটির সাথে লাগানো,
ছেলেটা আর নড়তেও পারছে না। ইরফান রক্তলাল চোখে শুদ্ধর দিকে চেয়ে সর্বশক্তি দিয়ে ইরফানের দুটোটের ওপর জ্বলন্ত সিগারেট চেপে ধরে রাখে। শুদ্ধ কেমন দাপিয়ে ওঠে, মনে হচ্ছে তার ঠোঁটে কেউ রান্না বসিয়েছে। হাত দিয়ে ইরফানকে ধাক্কাও দিল খানিক। ছেলেটাকে এক চুল সরাতে পারল না। মিনিট দুই পরে ইরফান হাত সরিয়ে নেয়। শুদ্ধ স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ বুঝে নেয়। পোড়া ঠোঁট জোড়ায় হাত বোলায়। ইরফান দাঁড়িয়ে যায়, দুহাত প্যান্টের পকেটে রেখে পা ফাঁক করে দাঁড়ায়। খুবই সামান্য ঠোঁট বাকি হাসে। কয়েক মিলি সেকেন্ড এর মাঝে তা মিলিয়ে চোখ মুখ শক্ত করে রাগান্বিত কণ্ঠে বলে, ফর্চুনেটলি ইউ আর মাই কাজিন, আদারওয়াইজ ইউ উড বি ফিনিশড। কথাটা বলে ইরফান কয়েক পা ডান দিকে গিয়ে তার গাড়িতে উঠে বসে। শুদ্ধর ইচ্ছে করলো এই ভাই নামক শত্রুকে পচা পানিতে ডোবাতে। তার মন মানুষ থাকতে সে ওই মেয়েকে বিয়ে করবে কোন দুঃখে। চাইলেও এর ভাব বুঝতে, কিন্তু হয়ে গেল সাক্ষাৎ ভিলেন। একটু পর ধীরে ধীরে উঠে বসলো। তারেক নেওয়াজ তখন বাইরে বেরিয়েছে। শুদ্ধকে গাড়ি পার্কিংয়ে এসে এভাবে বসে থাকতে দেখে এগিয়ে এসে বলল, তুমি এইখানে বসে কি করছো? আর শুধু মাটিতে বসেছো কেন? ঘরে যাও। শুদ্ধ মাথা নিচু করে দাঁত কিরমির করলো। এই দুটো ভাব বেটা তাকে কি যে পেয়েছে। বসা থেকে উঠে দাঁড়িয়ে গা ছেড়ে বলল, আসছি মামা, ভার্সিটি লেট হয়ে যাবে নয়তো। এটা বলে ইরফানের গাড়ির দিকে তাকায়। ইরফান গাড়ি স্টার্ট দেয়নি এখনো, তার জন্যই দেয়নি হয়তো। শুদ্ধ দ্রুত পায়ে ইরফানের পাশের সিটে বসে। তার গাড়িতে আর বসলো না, ড্রাইভ করার ইচ্ছে নেই। ঠোঁট দুটো চলছে। শুদ্ধ বসার সাথে সাথে ইরফান গাড়ি স্টার্ট দেয়। শুদ্ধ চোখ বুঝে বলে, আমি তো দিবস করাতাম না। ইরফান নির্লিপ্ত ভঙ্গিতে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে গম্ভীর স্বরে বলে, জানি। শুদ্ধ রেগে বলল, তো আমাকে ভিলেন আবার কি প্রয়োজন ছিল? যে প্রয়োজনে তোর অন্যের বউকে বিয়ে করার সাহায্য জেগেছিল। শুদ্ধ ফোঁস করে শ্বাস ফেলে বলে, মেয়েটাকে নিজের ঘরে নিয়ে যাইবার আর আমায় উদ্ধার কর তোদের বাপ ছেলের মাছ থেকে। ইরফান স্টিয়ারিং ঘুরিয়ে শক্ত কণ্ঠে বলে। আই ডোন্ট লাইক দ্যাট গার্ল। শুধু অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে। ঠোঁটের উপর বাম হাতের দু আঙ্গুল রাখলো। ভাবছে তার এই অবস্থা করলো কেন। হিসাব তো মিলছে না। রেগে বলল, মস্করা করছিস আমার সাথে? আমার বউ এর প্রাথমিক সম্পদ পুড়িয়ে বলছিস তুই মাসুম? ইরফান কিছু বলল না, গম্ভীর মুখে সামনে দৃষ্টি রেখে গাড়ি এগিয়ে নিয়ে যায়। কপালে অসংখ্য বিরক্তির ভাঁজ। শুদ্ধ বিরক্তি নিয়ে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ভার্সিটি প্রাঙ্গণে পৌঁছে ইরফান গাড়ি পার্কিং লটে সাইড করে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। চোখ বুঝে বার কয়েক শ্বাস ফেলে এগোয় অফিস রুমের দিকে। শুদ্ধ পেছন পেছন আসে ইরফানের। কয়েক পা দ্রুত ফেলে ইরফানের পাশে হাঁটতে হাঁটতে বলে, কিছু বলছিস না কেন? এসব কি খাপছাড়া ব্যবহার? আমি কি মা? ইরফান ডান হাতের শার্ট কনুইয়ের উপর পর্যন্ত গোটানো খানিকটা। শুদ্ধ এটা দেখে জিভ গুটিয়ে নেয়, সাথে দাঁড়িয়ে যায়। আর এগোয় না। কি জানি ভাই যদি মারটার খায়। এর হাত আবার বেশি চলছে ইদানিং। মার খেলে স্টুডেন্টদের সামনে মানিজ্যত কিছু থাকবে না। শুদ্ধ দাঁড়ালেও ইরফান দাঁড়ায় না, এগিয়ে যায়। তবে তার গম্ভীর স্বরে ভেসে আসে কিছু শক্ত কথা। ডোন্ট ডিস্টার্ব মি। শুধু ফোঁস করে শ্বাস ফেলল। ইরফানের বাবা বলছে বিয়ের প্রিপারেশন নিতে। সে প্রিপারেশন নিলে ইরফান এসে তার উপর ঝাঁপিয়ে পড়ছে। সে কোথায় যাবে? আর তার বউয়ের কি হবে? কবুল বলার আগে এই বাপ ছেলের জন্য তার হার্ট অ্যাটাক ফ্যাটাক হয়ে যাবে মনে হচ্ছে। বাম হাতে পোড়া ঠোঁট বোলায় ডান হাত বুকের বাঁ পাশে রাখে। মুখটা অসহায়। সামনে এক মেয়ের উপর চোখ বলে ভ্রু কুঁচকে তাকায় শুদ্ধ মেয়েটার দিকে। মেয়েটা তার দিকেই তাকিয়ে আছে। কাছে এসে শুদ্ধকে একটা সালাম দিল। শুদ্ধ নিজেকে স্বাভাবিক করে পকেটে হাত গুজে স্টুডেন্টের সালামের উত্তর নেয়। মেয়েটা পাশ কাটিয়ে যেতে নিলে শুদ্ধ গম্ভীর গলায় পড়ে, ওয়েট। মেয়েটি পিছন ফিরে তাকালে শুদ্ধ ভ্রু কুঁচকে বলে, তুমি আমার দিকে এতক্ষণ তাকিয়েছিলে কেন? হোয়াই আনসার মি। মেয়েটা বোকা চোখে শুদ্ধর দিকে তাকায়। এলোমেলো দৃষ্টি ফেলে মাথার জর্জেট ওড়নাটা আরেকটু সামনের দিকে টেনে নিয়ে আমতা আমতা করে বলে। শুদ্ধ রেগে বলে, অন্যের বইয়ের হকের দিকে নজর দিয়ে কানের গোড়ায় একটা থাপ্পড় দিয়ে সিধে করব। বেয়াদব, পড়াশোনা করে টিচারদের সম্মান করতে জানো না? ভুলভাল ইঙ্গিত দেয়। মেয়েটা শুদ্ধর কথায় রেগে যায়। মাথা নিচু, তার ডান হাতের 5 আঙ্গুল দলা পাকায়। এটা তাদের সার না হলে এক্ষুনি একটা থাপ্পড় নিশ্চিত ছিল এই ছেলের গালে। শুদ্ধ ধমকে বলে, আউট। মেয়েটা ধমক খেয়ে কেঁপে ওঠে।
দ্রুত সেই স্থান প্রস্থান করে। শুধু ভ্রু কুচকে দেখলো মেয়েটার প্রস্থান। এরপর সেও উল্টো ঘুরে অফিস রুমের দিকে এগোয়।